সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের রসায়নের জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে প্রথমে আলোচনা করব। জৈব যৌগকে মোটা দাগে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ, একটা হচ্ছে বদ্ধ শিকল জৈব যৌগ। প্রথমে আসি আমরা মুক্ত শিকল জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগে কার্বন কার্বন যে চেইনটা, এটার দুইটা প্রান্ত এক জায়গায় হয় না, মানে দুইটা প্রান্ত লেগে যায় না, তারা শিকলের মতো থাকে, তাদেরকে বলা হয় মুক্ত শিকল জৈব যৌগ। যেমন মনে করো এইরকম, হ্যাঁ, চলতে থাকে, এটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগকে অনেক সময় আরেকটা নাম হচ্ছে এলিফেটিক জৈব যৌগ। একে দুই ভাগে ভাগ করা হয় মুক্ত শিকল জৈব যৌগকে। একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন সিগমা বন্ধনের মাধ্যমে গঠিত থাকে। যেমন মনে করো ইথেন, মিথেন, যেমন মিথেন, মিথেন, তারপর হচ্ছে ইথেন, ইথেন, এগুলা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ। আর আরেকটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত জৈব যৌগে কার্বন কার্বনে একক বন্ধন, যেমন যেটা সিগমা বন্ধন, এগুলো হচ্ছে সব সিগমা বন্ধন। সিগমা বন্ধনের সাথে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, পাই বন্ধনও যুক্ত থাকে, সেগুলো হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। তার মানে সম্পৃক্ত জৈব যৌগে একক বন্ধন এবং অসম্পৃক্ত জৈব যৌগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে। অসম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ হচ্ছে ইথিন, যেমন দ্বিবন্ধন, ইথিন, ইথিন, অথবা ত্রিবন্ধন, ত্রিবন্ধন, এটা হচ্ছে ইথাইন, ইথাইন, ত্রিবন্ধন ইথাইন, অসম্পৃক্ত জৈব যৌগ। তো আমাদের মুক্ত শিকল জৈব যৌগ এখানেই শেষ। মুক্ত শিকল জৈব যৌগে কার্বন কার্বন প্রান্ত বন্ধ হয় না এবং এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। এখন আসি এর পরের ভাগ, বদ্ধ শিকল জৈব যৌগ। বদ্ধ শিকল জৈব যৌগ থেকে বোঝাই যাচ্ছে যে এটা মুক্ত শিকলের চেয়ে পুরো বিপরীত, যে কার্বন কার্বনের দুইটা প্রান্ত বন্ধ হয়ে যায়। সেটা কার্বন কার্বন দিয়েও হতে পারে, অথবা কার্বন কার্বনের সাথে অন্য কোনো পরমাণু, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এদের সালফার, এদের মাধ্যমেও বন্ধ হয়ে বলয় তৈরি করে, তাদেরকে বলা হয় বদ্ধ শিকল জৈব যৌগ। যেমন মনে করো বেনজিন, যেমন বেনজিন, বেনজিন, এটা হচ্ছে একটা বদ্ধ শিকল জৈব যৌগ। এটা হচ্ছে একটা বদ্ধ শিকল জৈব যৌগের উদাহরণ বেনজিন। এছাড়া আরো উদাহরণ আছে, যেমন মনে করো সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন, এগুলো সবই হচ্ছে বদ্ধ শিকল। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা বলয়ের মতো হয়ে গেছে, প্রান্তগুলো বন্ধ হয়ে গেছে, এদেরকে বলা হয় বদ্ধ শিকল জৈব যৌগ। বদ্ধ শিকল জৈব যৌগ আবার দুই রকমের, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিকে হচ্ছে কার্বন 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 পরস্পর তারা বদ্ধ হয়, মানে কার্বন কার্বনের দুইটা প্রান্ত কার্বন দিয়েই তৈরি, কার্বন দিয়েই বন্ধ হবে, এই যেমন এই দুইটাই। আর হেটারোসাইক্লিক হচ্ছে যে কার্বন কার্বনের সাথে বলয়ে অন্য কোনো পরমাণু, কার্বন ছাড়া অন্য পরমাণু অংশ নেয় বলয় গঠনে, যেখানে কার্বোসাইক্লিকে বলয় গঠনে অন্য কোনো পরমাণু অংশ নেয় না। তো কার্বন দিয়েই যখন বলয় তৈরি হয় তখন সেই বদ্ধ শিকল জৈব যৌগকে বলা হয় কার্বোসাইক্লিক জৈব যৌগ। কার্বোসাইক্লিক জৈব যৌগ আবার দুই রকমের, একটা হচ্ছে এলিসাইক্লিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এলিসাইক্লিক হচ্ছে যাদের ধর্ম, তারা বলয় গঠন করবে ঠিক আছে, কিন্তু তাদের ধর্ম হবে এলিফেটিক যৌগের মতো, মানে মুক্ত শিকল জৈব যৌগের মতো তাদের ধর্ম হবে, তারা হচ্ছে এলিসাইক্লিক।
কার্বোসাইক্লিকের একটা ভাগ হচ্ছে এলিসাইক্লিক। এলিসাইক্লিকে বলয় গঠন করবে কার্বন কার্বন দিয়ে এবং তাদের ধর্ম হবে মুক্ত শিকল জৈব যৌগের মতো। এর উদাহরণ হচ্ছে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন হচ্ছে বলয় গঠন করেছে, তারপরে কার্বন কার্বন দিয়েই বলয়টা তৈরি, কিন্তু তার ধর্মটা হচ্ছে এলিফ্যাটিক জৈব যৌগের মতো। তো এটা হচ্ছে এলিসাইক্লিক। আর আরেকটা ভাগ হচ্ছে অ্যারোমেটিক, যার ধর্ম তারা বলয় গঠন করবে কার্বন কার্বন এবং ধর্ম হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগের মতো। আমরা জানি যে বেনজিন বা বেনজিনের মতো যে অ্যারোমেটিক যৌগগুলো তাদের ধর্ম একটু ভিন্ন রকমের হয়, এলিফ্যাটিক যৌগের মতো না। তো এই যে বেনজিন হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগের একটা উদাহরণ। এছাড়া বেনজিন আমরা তো জানি বেনজিন এইভাবে লিখে, তো বেনজিন, এরপরে ফেনল, হ্যাঁ, এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে, যেমন এখানে অক্সিজেন আছে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু কার্বন, তো কাজেই এটাও হচ্ছে একটা অ্যারোমেটিক এলিসাইক্লিক কার্বোসাইক্লিক জৈব যৌগের উদাহরণ। তারপর আমি বললাম যে কার্বোসাইক্লিক ছাড়া বদ্ধ শিকলের আরেকটা শ্রেণী বিভাগ হচ্ছে হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিকের জৈব যৌগেরও দুইটা ভাগ, একটা হচ্ছে হেটারো এলিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। তাইলে এখন হেটারো মানেই হচ্ছে ভিন্ন, তার মানে হচ্ছে যে এই যে এখানে বলয় গঠনে কার্বন 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 ছাড়াও অন্য কোনো পরমাণু থাকবে, সেটা অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে। যেমন মনে করো একটা যৌগ যেমন এটা হচ্ছে থায়োফিন, মানে বলয় গঠনে দেখো সালফার অংশ নিল, এটা এটা হচ্ছে একটা হেটারোসাইক্লিক জৈব যৌগ। আরেকটা মনে করো এই যৌগটা আমরা তাই হেটারোসাইক্লিকের আমরা বললাম দুইটা ভাগ। প্রথমে আমরা হেটারোসাইক্লিক কি বললাম, যে এখানে কার্বন কার্বন ছাড়াও অন্য পরমাণু অংশ নিবে, যেমন এখানে সালফার, এখানে অক্সিজেন বলয় গঠনে অংশ নিবে, এরা হচ্ছে হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিকের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে হেটারো এলিসাইক্লিক, একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। হেটারো এলিসাইক্লিকের উদাহরণটা হচ্ছে এইটা, যে এখানে বলয় তৈরি হবে, বলয় তৈরিতে কার্বন ভিন্ন অন্য পরমাণু অংশ নিবে, কিন্তু তার ধর্মটা হবে এলিফ্যাটিক যৌগের মতো। এটা হচ্ছে এটার একটা উদাহরণ, ইথিলিন অক্সাইড। আর আরেকটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক, যে এটাও বলয় তৈরি করবে, বলয় গঠনে কার্বন ভিন্ন অন্য পরমাণু অংশ নিবে, কিন্তু তার ধর্ম হবে অ্যারোমেটিক জৈব যৌগের মতো, যেমন কার্বন বেনজিন, বেনজিনের মতো। তো এটা হচ্ছে, যেমন এটা হচ্ছে থায়োফিন, এটার উদাহরণ। তাইলে আমরা এখন আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ আমরা শেষ আমাদের। তাইলে আমরা এখন কি বুঝলাম, যে জৈব যৌগের প্রথমে জৈব যৌগের মূলত দুইটা বড় ভাগ হচ্ছে, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে মুক্ত শিকল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। প্রধানত দুইটা ভাগ। এইটার হচ্ছে দুইটা ভাগ, এটা হচ্ছে একটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। আর এইটার হচ্ছে দুইটা ভাগ, প্রথমে দুইটা ভাগ, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিকের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে এলিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এখানেও আবার দুইটা ভাগ, এটা হচ্ছে একটা হচ্ছে হেটারো এলিসাইক্লিক, এটাতে একটু লেখা একটু জায়গা কম, হেটারো এলিসাইক্লিক আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক।
তো উদাহরণ তো এটা তোমরা যেমন মনে করো এটা হচ্ছে ইথেন, ইথেন। আর এটা অসম্পৃক্তর বেলায় যেমন ইথিন, ইথিন উদাহরণ। আর এখানে এলিসাইক্লিকের বেলায় আমরা কি, যেমন সাইক্লোপ্রোপেন, আমরা একটু আগেই লিখলাম সাইক্লোপ্রোপেন। আর অ্যারোমেটিকের বেলায় হচ্ছে আমাদের বেনজিন, বেনজিন। বেনজিনের আর স্ট্রাকচার না আঁকি, একটু আগে তো আঁকলাম। আর এখানে হেটারো এলিসাইক্লিকের তো আমরা ওই যে ইথিলিন অক্সাইড উদাহরণ। আর হেটারো অ্যারোমেটিক হচ্ছে থায়োফিন, থায়োফিন। এই হলো আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ শেষ হলো। এখন আমরা আলোচনা করব জৈব যৌগের বন্ধন প্রকৃতিটা নিয়ে একটু আমরা কথা বলি। এখন আমরা আলোচনা করব জৈব যৌগের বন্ধন প্রকৃতি, বন্ধন প্রকৃতি। আমরা মোটামুটি বড় দাগে জানি যে জৈব যৌগ প্রধানত সমযোজী বন্ধন দিয়ে গঠিত। জৈব যৌগের যে বিশাল ভাণ্ডার তার পুরোটাই মোটামুটি সমযোজী বন্ধন দিয়ে তৈরি। এবং আমরা নবম দশম শ্রেণীতে সমযোজী বন্ধন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণাও নিয়ে এসেছি যে জৈব যৌগ সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন জোড় তৈরি করে। এবং এই ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর ভিত্তি করেই জৈব যৌগের মধ্যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন গঠিত হয়। তো এই যে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনকে দুইটা থিওরি দিয়ে মোটামুটি ব্যাখ্যা করা হয়। একটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব, আর একটা হচ্ছে অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। তো ইলেকট্রনীয় তত্ত্বটা কি? ইলেকট্রনীয় তত্ত্বটা থেকে তো নাম থেকেই বোঝা যায় যে এটা ইলেকট্রন। যে সমযোজী বন্ধন আমরা তো জানিও মোটামুটি যে সমযোজী বন্ধন অধাতব পরমাণুর মধ্যেই সাধারণত সমযোজী বন্ধন গঠিত হয়। এখন অধাতব পরমাণুর মধ্যে যে বিজুর ইলেকট্রন থাকে বা অযুগ্ম ইলেকট্রন থাকে, তারা কি করে সমানভাবে, সমান সংখ্যায়, সমানভাবে পরস্পর শেয়ারের মাধ্যমে ইলেকট্রন জোড় তৈরি করে, পরস্পর বন্ধন তৈরি করে। এবং এই বন্ধন তৈরির মাধ্যমেই এই যে বন্ধনটা তৈরি হয়, এইটাই হচ্ছে সমযোজী বন্ধন। যে দুইটা অধাতব পরমাণু তাদের যে বিজুর ইলেকট্রনটা থাকে সেটা সমানভাবে প্রদান করে বন্ধনে এবং সমানভাবে শেয়ার করে এক ইলেকট্রন জোড় তৈরি করে। এই ইলেকট্রন জোড়টাই হচ্ছে সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধনটা কেন হয়? যে কোনো বন্ধনই আমরা জানি কেন হয়। কেন হয় যে তারা অধাতব পরমাণু কি করে যে তাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকে তার ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে চায় এবং এই জন্যেই বন্ধন তৈরি করে। এবং সমযোজী বন্ধনও সেইভাবেই। এখন সমযোজী বন্ধনে যেহেতু ইলেকট্রনটা একজন আরেকজন কে দিয়ে দেয় না, পুরোপুরি দিয়ে দেয় না আয়নিক বন্ধনের মতো, তাই তাদের চার্জের কিন্তু কোনো পরিবর্তন হয় না। চার্জ আগে যা ছিল সেইটাই থাকে। তো আমরা এখানে যেহেতু আমরা অধাতব পরমাণু আমরা জৈব যৌগ আলোচনা করছি, তাহলে আমরা কার্বন নিয়ে এখানে কথা বলি। আমরা জানি যে কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2 আর 2p4। তাইলে এটা হচ্ছে 1s2 2s2 আর এটা কিভাবে আমরা লিখব? 2px2 2py1 2pz1। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস তোমরা শিখছো এখন এইভাবে লেখা। আগেও কিছু কিছু তোমাদের ধারণা আছে। তো এখান থেকে দেখো, এখানে আমরা বুঝতে পারি যে এখানে দুইটা বিজুর ইলেকট্রন আছে এবং বিজুর তার মানে কি যে কার্বনের যোজনী হওয়ার কথা 2। কিন্তু আসলে উদ্দীপিত অবস্থায় কি হয় যে এইখান থেকে একটা ইলেকট্রন সরি এখানে আমি একটু ভুল করে ফেলছি, 2p2 হবে এটা, 1s2 2px1 2py1 আর এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখলে বোঝা যায় যে
কার্বনের যোজনী 2 হওয়ার কথা, কিন্তু উদ্দীপিত অবস্থায় কি হয়, এই 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যায় 2pz এ। 2pz এ কিন্তু কোনো ইলেকট্রন নাই, তো এখানে একটা ইলেকট্রন চলে যায়। তো তখন দেখো এখন কি দাঁড়ালো, এখন কিন্তু 4টা বিজোড় ইলেকট্রন। এবং আমরা জানি সমস্ত জৈব যৌগ যে তৈরি হয়, সমস্ত জৈব যৌগে কিন্তু কার্বনের যোজনী 4 ধরা হয়। তো 4টা কিভাবে আসে, 4টা ঠিক এইভাবে আসে। তো এখন আমরা যদি সমযোজী বন্ধন বুঝতে চাই জৈব যৌগে, তাইলে এখন আমরা যেমন ধরি, মনে করি প্রথমে যে একক বন্ধন মিথেন। মিথেন কিভাবে তৈরি হয়, মিথেনে কার্বনের হচ্ছে 4টা বিজোড় ইলেকট্রন, এবং আমরা জানি যে মিথেনে 4টা হাইড্রোজেন থাকে, 4টা হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের এটা আমরা এইভাবে দিই ইলেকট্রন, এটা হচ্ছে কার্বনের বিজোড় ইলেকট্রন। আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1 একটা ইলেকট্রন। তো এই 4টা হাইড্রোজেনের 4টা ইলেকট্রন কার্বনের 4টা বিজোড় ইলেকট্রনের সাথে কিন্তু জোড় গঠন করে, এটাকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। এই যে এই বন্ধন জোড় ইলেকট্রন, এই 4টা বন্ধন তৈরি হয়। এই যে 4টা কার্বনের 4টা ইলেকট্রন, 4টা হাইড্রোজেনের 4টা ইলেকট্রন পরস্পর শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করে, এইভাবে কিন্তু মিথেন তৈরি হয়। আবার যদি আরেকটা যৌগ দেখি, তাইলে আমরা দেখতে পারি ইথেন। ইথেনে কি হয়, ইথেনে কার্বন থাকে 2টা, কার্বন থাকে 2টা, প্রতিটা কার্বনের জন্য ইথেনের সংকেত হচ্ছে C2H6, মানে প্রতিটা কার্বনের জন্য 3টা করে হাইড্রোজেন, 3টা করে হাইড্রোজেন। আবার মনে করো আরেকটা কার্বন, আবার 3টা হাইড্রোজেন। তো এইভাবে বন্ধন তো কিভাবে তৈরি হয়, যেমন এখানে সি আর 2টা, এই যে তারা প্রথমে জোড় গঠন করে, তারপরে তাদের পাশে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে ইথেনের বন্ধন তৈরি হয় C2H6CH3CH3, এই যে বন্ধনটা এই যে এইভাবে তৈরি হয়। তো এইভাবে জৈব যৌগে পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে। এটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। এখন আরেকটা হচ্ছে ইলেকট্রন অরবিটাল তত্ত্ব, অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। অরবিটাল অধিক্রমণ তত্ত্বটা কি, যে এখানে ব্যাখ্যা করা হয় যে দুটি পরমাণুর অরবিটাল এমনভাবে তারা অধিক্রমণ করে, যে নতুন যে অরবিটালটা তৈরি করে, সেটা কি হয়, 2টা পরমাণুরই আংশিকভাবে 2টা পরমাণুর অংশ হয়ে যায়। মানে 2টা পরমাণুর, যে 2টা পরমাণু বন্ধনে অংশ নিবে, তাদের যে 2টা অরবিটাল এমনভাবে নিজেদের মধ্যে অধিক্রমণী বলো বা অভিলেপনী বলো, ইংরেজিতে বলে হাইব্রিডাইজেশন, এমনভাবে অধিক্রমণ করে যে তারা অধিক্রমণ করে যে নতুন যে অরবিটালটা তৈরি করে, এইটা আংশিকভাবে ওই 2টা পরমাণুর অংশ হয়ে বন্ধন তৈরি করে। এটাই হচ্ছে অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। এবং এই অধিক্রমণে যে অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে, 2টা পরমাণুরই যে বিজোড় ইলেকট্রনটা থাকে, এইটার স্পিনটা বিপরীতমুখী থাকে। এই 2টা ইলেকট্রনের স্পিন পরস্পর বিপরীতমুখী ঘূর্ণন অবস্থায় থাকে। তো অরবিটাল অধিক্রমণের কিছু শর্ত থাকে। শর্তগুলো কি, যে বিজোড় ইলেকট্রন থাকতে হবে, অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকতে হবে, এই অধিক্রমণটা একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর হতে হবে, যে 2টা পরমাণুর অরবিটাল অংশ নিবে তারা মোটামুটি কাছাকাছি শক্তির হতে হবে। এই সব শর্ত থেকে অরবিটাল, এই আরেকটা যেটা বললাম যে ইলেকট্রনের ঘূর্ণনটা বিপরীতমুখী হয়। এই শর্তগুলো পূরণ করে 2টা অরবিটাল অধিক্রমণে অংশ নেয়, এবং অংশ নিয়ে যে নতুন অরবিটালটা তৈরি করে, সেইটা 2টা পরমাণুর অংশ হয়ে যায়, এবং এটা একটা বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন। তো এই অরবিটালের প্রকৃতির উপর নির্ভর করেই সমযোজী বন্ধনকে 2 ভাগে ভাগ করা যায়। এই অধিক্রমণের বৈশিষ্ট্য বা অধিক্রমণের প্রকৃতির উপর নির্ভর করে। একটা হচ্ছে সিগমা বন্ধন, যেটা একটু আগে আমি বললাম, আর একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধনটা কাকে বলে, যে সিগমা বন্ধনটা হচ্ছে যে অরবিটাল অধিক্রমণের সময় যদি মুখোমুখি অধিক্রমণ হয়,
মুখোমুখি অধিক্রমণ হয় তখন যে বন্ধনটা তৈরি হয় তাকে সিগমা বন্ধন বলে। যেমন মনে করো সিগমা বন্ধনে, যেমন মনে করো এস অরবিটাল আমরা জানি গোলাকার, নিউক্লিয়াস মাঝখানে দুইটা এস অরবিটাল যখন অধিক্রমণ করে তখন কিরকম হয় চেহারাটা হবে অনেকটা এই রকম। এই যে এটা হচ্ছে সিগমা বন্ধন, এই যে এখানে বন্ধন তৈরি করলো। মনে করো হাইড্রোজেনে কি আছে, এস অরবিটাল 1s1, আমরা জানি হাইড্রোজেন হচ্ছে 1s1। এই যে দুইটা এস অরবিটাল দুইটা হাইড্রোজেন মিলে H2 তৈরি করলো। H2, এই যে সিগমা বন্ধনের মাধ্যমে H2 তৈরি হয়। এখন এই সিগমা বন্ধনটা একই রকম অরবিটালের মধ্যে হতে পারে, আবার এস এবং পি অরবিটাল শঙ্কর অরবিটালের মধ্যেও হতে পারে। যেমন এটা একটা এস অরবিটাল এবং এটা একটা পি অরবিটাল। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা আবার অক্ষ আছে পি এক্স মনে করো, এটা দিক হচ্ছে এক্স। এই দুইটা অধিক্রমণ করে কি রকম আকার ধারণ করবে, তখন হচ্ছে এই রকম হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে সিগমা বন্ধন। হ্যাঁ, হাইড্রোজেন ক্লোরাইড, যেমন করো হাইড্রোজেনের এটা হচ্ছে 1s1 আর ক্লোরিনের হচ্ছে এটা পি অরবিটাল। হাইড্রোজেন ক্লোরাইড যৌগটা এই যে এস আর পি অরবিটাল অধিক্রমণ করে তৈরি হয়। আবার পি অধিক্রমণও হতে পারে, দুইটা পি অরবিটাল, যেমন দুইটা পি অরবিটাল একই অক্ষ বরাবর, দুইটা পি অরবিটাল এক্স অক্ষ বরাবরই, দুইটাই এক্স অক্ষ বরাবর, তখন তারা কি রকমের করবে, এই যে এইটা হচ্ছে সিগমা বন্ধন। এটা যেমন ক্লোরিন আর ক্লোরিন Cl2 হচ্ছে দুইটা পি অরবিটাল অধিক্রমণ করে তৈরি করে, এই হচ্ছে সিগমা বন্ধন। আর পাই বন্ধনটা কাকে বলে? পাই বন্ধনটা হচ্ছে যে যখন মুখোমুখি অধিক্রমণ, এটা তো আমরা দেখলাম একই অক্ষ বরাবর মুখোমুখি অধিক্রমণ হচ্ছে, কিন্তু যখন একই অক্ষ বরাবর হবে না, সমান্তরালি অধিক্রমণ করবে, তখন পাই বন্ধন তৈরি হয়। যেমন পাই বন্ধন, যেমন দুইটা পি অরবিটালের মধ্যে পাই বন্ধন তৈরি হয়, এই যে দুইটা পি অরবিটাল, তখন যখন এবং মনে করো যে এটা কার্বন, এখানে মনে করো একটা সিগমা, এখানে একটা সিগমা বন্ধন অলরেডি আছে। হ্যাঁ, এই পাই অরবিটালটা যখন করবে, এই যে এটা কিন্তু সিগমা, আর এখানে মনে করো এই যে অধিক্রমণ করে তাহলে কিরকম হবে সেটা, অধিক্রমণ করার পরে এখানে তো সি সিগমা আছেই, আর এখানে আরেকটা মনে করো পাই, এই যে পাই বন্ধন উপরে নিচে, পাই বন্ধনের ইলেকট্রন ব্যান্ড, এখানে দ্বিবন্ধন তৈরি হলো, মানে সিগমা বন্ধনের পরে আরেকটা বন্ধন দ্বিবন্ধন তৈরি হলো। আমরা জানি ইথিন এই যে সিগমা এবং পাই বন্ধনের মাধ্যমে তৈরি হয়। পাই বন্ধন শঙ্কর অরবিটালে হয় না, একই রকম অরবিটালে হয়। তাইলে আমরা এখন একটু সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে তাইলে পার্থক্য কি হতে পারে, যে সিগমা বন্ধনটা হয় একই অক্ষ বরাবর, যেহেতু একই অক্ষ বরাবর হয় সিগমা বন্ধনটা, কাজে অধিক্রমণ এলাকাটা বেশি থাকায় সিগমা বন্ধনটা শক্তিশালী হয়, কিন্তু পাই বন্ধনের অধিক্রমণ এলাকাটা কম থাকে, পাশাপাশি হয়, এই জন্য পাই বন্ধন একটু দুর্বল হয়। আরেকটা হচ্ছে যে সিগমা বন্ধন তৈরি হওয়ার পরে পাই বন্ধন তৈরি হয়, সিগমা বন্ধন না থাকলে পাই বন্ধন তৈরি হবে না, সিগমা বন্ধন হওয়ার পরে তৈরি হয়। সিগমা বন্ধন একই রকম অরবিটালের মধ্যেও হতে পারে, শঙ্কর অরবিটালের মধ্যেও হতে পারে, কিন্তু পাই বন্ধন একই রকম অরবিটালের মধ্যেই শুধুমাত্র সম্ভব হয়। সিগমা বন্ধন তৈরি হলে অক্ষ বরাবর পরমাণুর রোটেশন সম্ভব, কিন্তু পাই বন্ধনে ঘূর্ণনটা সম্ভব হয় না, অক্ষ বরাবর অরবিটালের ঘূর্ণনটা সম্ভব হয় না। আর আরেকটা তো বললাম এই যে সিগমা বন্ধন শক্তিশালী আর পাই বন্ধনটা দুর্বল হয়। তাহলে এই মোটামুটি আমার সমযোজী যৌগের বন্ধন। আর সামনের দিন আমি আবার সংকরণ নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে এবং এই পড়াগুলো তোমরা দেখবে। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।